আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এই কথা জানানো হয়। এদিকে সকালে সিইসির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠক শেষে সারা কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আর সিইসি বলেছেন, জাতীয় নির্বাচনের ট্রেনের হুইসেল বাজিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে একথা জানানো হয়। নির্বাচন কমিশন আরো জানিয়েছে, একটি অ্যাপস তৈরি করা হবে যেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দেবেন এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা। এর আগে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন চায়, আর এজন্য যে কোনো সহায়তা দিতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। The UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. এরপর সিইসি বলেন, যে কোনো মূল্যে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। যেহেতু একটা টাইমলাইন আছে, আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেইভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি। তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তারা আমাদেরকে হেল্প করতে চান। বৈঠকে নির্বাচনে ও ভোটের জন্য পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেছে ইসি। নিয়ম কানুন সম্বন্ধে যদি ধারণা না থাকে, তো আমরা তাদেরকে অনুরোধ করেছি প্রি পুলিং একটা ট্রেনিং, পুলিং ডেতে কী কাজকর্ম করা যায়, অবজারভারের দায়িত্ব কী সে সম্পর্কে ট্রেনিং, তারপর পোস্ট পোল যে ভোটের পরে দিয়ে তাদের কী ধরনের দায়িত্ব থাকতে পারে ইত্যাদি সম্পর্কে তাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য বলেছি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। আবেদন করা যাবে আগামী 20 এপ্রিল পর্যন্ত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন, 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 34টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে। এসব দলের মতামতের উপর নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, বৃহস্পতিবারের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত ঐকমত্য কমিশনকে জানাবে বলেও আশা প্রকাশ করেন আলী রিয়াজ। পর ঐকমত্য কমিশনের সদস্যরা 3 দফা বৈঠকে মিলিত হন এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রতিবেদনগুলো থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে চিহ্নিত করেন। 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে ছকের আকারে বিন্যস্ত করা হয়। এইসব ছকে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলোকে যুক্ত করা হয়নি। পুলিশ সংস্কার কমিশন মনে করেন যে তাদের সুপারিশসমূহ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন জনগণের ভোটের মাধ্যমে হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সারা দেশে নারীর প্রতি সহিংসতার তীব্র প্রতিবাদ জানান। এ সময় তিনি বলেন, বিএনপির সমালোচনা ও অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামের লেখা লিভিং লিজেন্ড তারেক রহমান এবং দুর্নীতি ও দুঃশাসন বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইতিপূর্বে বাংলাদেশের রাজনীতিতে যা হয়নি সকল রাজনৈতিক দলকে একত্রিত করে তারেক রহমান ইতিহাস সৃষ্টি করেছেন। ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন না, ক্ষমতার পরিবর্তন মানে হলো রাষ্ট্র, রাজনীতি, জনগণ এর গুণগত পরিবর্তন। আর রাজনৈতিক নেতাকর্মীদের আচরণ গুণগত পরিবর্তন যদি না হয়, জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সহনশীল উন্নত সমাজ তাহলে গড়া সম্ভব না। ক্ষমতার পরিবর্তন আমাদের অনেকেই আজকাল বক্তৃতা দেয়, দেখি যে এত রক্ত এগলেন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য। যদি সেই ক্ষমতার পরিবর্তন দেশ, জনগণ, মানুষ এবং এই রাষ্ট্রের পরিবর্তনের জন্য হয়,
এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। এদিকে ধর্ষণের প্রতিবাদে নয়াপল্টনে মহিলা দল আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় দেশের সর্বস্তরের মানুষ নারীদের নিয়ে উদ্বিগ্ন। ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আজকে নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যদি কোনো অভিযোগ করি, এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়। ব্যক্তিগতভাবে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। কোরআনের আইন চলবে এমন বাংলাদেশ গড়ায় জামাত ইসলামের অঙ্গীকার। এখানে শাসকরা মালিক হবেন না, বরং সেবক হবেন। রাজধানীর কাফরুলে বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। নির্বাচনের সময় পোশাক পরিবর্তন করবে আর ইলেকশনের পর চিনবে না, এমন নেতাদের কাছ থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। দায়িত্ববোধ এবং ইমানদারির সাথে সামাজিক দায়িত্ব পালন করে আপনি তাকে বেছে নেবেন, ওই ভণ্ডকে বেছে নেবেন না, যে নির্বাচনের সময় আপনাকে ধোঁকা দেওয়ার জন্য তার ড্রেস পরিবর্তন করবে, তার মনোভাব পরিবর্তন করবে, তার আচরণে পরিবর্তন আসবে, কিন্তু ইলেকশন পিরিয়ড ইজ ওভার, এভরিথিং ওভার। এখন আর 5 বছর আপনারা চিনবে না, আবার ইলেকশন আসলে চিনবে। পাচার করা টাকা ফিরিয়ে আনা ত্বরান্বিত করার জন্য আগামী সপ্তাহের মধ্যেই একটা বিশেষ আইন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এ সময় তিনি একজন বিশেষ সহকারীর পদত্যাগ ও মাগুরার শিশুটির শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে, গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের 15 বছরে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। অর্থাৎ গেল 15 বছরে বিভিন্ন দেশে 24,000 কোটি ডলার অর্থ পাচার করা হয়েছে বাংলাদেশ থেকে। বিদেশি বিভিন্ন গণমাধ্যম এবং দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী এসব অর্থ শেখ হাসিনার পরিবার, তার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রীসহ রাজনৈতিক ও ব্যবসায়ীদের মাধ্যমেই পাচার হয়েছে। বিপুল পরিমাণের পাচার হওয়া এই অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার গেল বছরের সেপ্টেম্বর মাসে 11 সদস্যের একটি ট্রান্সপোর্ট গঠন করে, যার নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। সোমবার যমুনায় মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বৈঠকের বিষয় তুলে ধরেন তথ্য সচিব শফিকুল আলম। প্রফেসর ইউনূস বলেছেন যে পুরো ডিটেলসগুলো জানার জন্য, যে এই পরিমাণ টাকা চুরি হয়েছে, কতটুকু হয়েছে, এটা আসলে এখনো আমরা যেটা জেনেছি আরো ডিটেলে জানা, কোথায় গিয়েছে টাকাটা, আসলে কিভাবে নিয়ে গেল। একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়, এটা আইনের একটা কাভার লাগবে। লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা। প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর পদত্যাগ এবং সাম্প্রতিক শিশুদের উপর হওয়া যৌন নিপীড়নের বিষয়েও কথা বলেন শফিকুল আলম। কিছু কিছু প্রতিষ্ঠান আছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাতের রিমান্ড শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। আলোচিত এই মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন, বোনের শ্বশুর হিটু মিয়া, এক অপ্রাপ্ত বয়স্ক কিশোর ও তাদের মা জাবেদা বেগম। ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। রোববার রাতে আইএসপিআর এর তথ্য জানিয়েছে। শনিবার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হয়। এদিকে শারীরিক অবস্থা তেমন উন্নতি না হলেও সোমবার একটু করে চোখের পাতা নাড়িয়েছে শিশুটি। এতে আশার আলো দেখতে পাচ্ছেন চিকিৎসকরা। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী শিশু নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জননিরাপত্তা প্রদানে সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখার দাবি জানিয়েছেন বিএনপি অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা। সকালে হাইকোর্টের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এই দাবি করেন। আর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে চলমান নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ। যে শিশুটা অত্যাচারিত হলো, তার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। এটা কি এমন সমাজ যে মানবিকতা দূর হয়ে গেছে এই সমাজ থেকে? ঘরে বাইরে সর্বত্র নারী অনিরাপত্তায় ভুগছে। আমরা দেখছি স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, কর্মসংস্থানগুলিতে, পরিবহনে সর্বত্র নারী এই অনিরাপত্তায় ভুগছে। রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় এক পোশাক কর্মী নিহত হয়েছেন। আর এই ঘটনায় টানা 7 ঘন্টা ব্যস্ততম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহকর্মীরা। সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউ টার্ন ইনকামিং এ ঘটা দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মীরা উভয় দিকের রাস্তা বন্ধ করে দেন। ফলে রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট। রোজার মধ্যে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এসএম আরিফের রিপোর্ট। রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ি ইউটার্নে ট্রাক চাপায় এক নারী নিহত হন, আহত হন আরও একজন। সহকর্মীর মৃত্যুর জেরে পোশাক শ্রমিকরা সড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উভয় পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। এমন অবস্থায় বনানী ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। এর প্রভাব পড়ে রাজধানীর অন্যান্য সড়কেও। কোনো দিকেই কুল পাচ্ছি না, ওইদিকেও প্রচণ্ড জাম। আমি যখন বাংলা মোটর দিকে আসছি দেখি যে কারণ বাজার দিকে পুরো সিল করা, তো চিন্তা করলাম মগবাজার থেকে ঘুরে হাতির চিল দিয়ে বাইরে হয়ে যাবো। এদিকে একই অবস্থা। স্বাভাবিক সময় আমাদের 15 মিনিট লাগে, এখন 20 মিনিট লাগে, আর এখন তো 1-1.5 ঘন্টা লেগে গেছে। জামের কোনো আগা কথা পাইতে আছে, কি কারণে জাম হইতে আছে, 3 ঘন্টা ধরতে আছে এক যাত্রী নিয়ে। তীব্র যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। অনেকে বলছেন নিকট অতীতে এমন দীর্ঘ যানজটের কবলে পড়েননি তারা। সকালবেলা অফিস টাইমে একটু জ্যাম পড়ে, আজকে অসহনীয় জ্যাম। এর আগে এত জ্যাম দেখি নাই হাতে চলে। 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসা যায়, কিন্তু আজকে 2 ঘন্টার উপরে হয়ে গেছে। এখনো কতক্ষণ লাগবে তার কোনো ঠিক নাই। সড়কের দুই পাশেই গাড়ি চলাচল বন্ধ। গন্তব্যে পৌঁছতে বাধ্য হয়ে অনেকে রওনা দেন পায়ে হেঁটে। 4 ঘন্টা জ্যামে ছিলাম বনানী উত্তরার থেকে আসার সময়। আসতে গেলে আমরা 1.5-2 ঘন্টা টাইম নষ্ট করে আসি। আমাদের পড়ালেখা হয় না, রোজার মধ্যে একটা ভোগান্তি নাই গুলা। যাবো যমুনা ফিউচার পার্ক, ভিসা জমা দিতে 10টায় টাইম ছিল, ঢুকতে পারিনি। পরে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। দর্শক, এবারে মাইটিভি বিশেষ। সারা মুসলিম বিশ্বে রমজান উপলক্ষে বিশেষ ছাড় দিয়ে দ্রব্যমূল্য কমানো হয়, কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে পবিত্র রমজান মাসে অস্বাভাবিক হারে বেড়ে যায় দ্রব্যমূল্য। ক্রেতাদের নাগালের বাহিরে চলে যায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য। এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে অসাধু ব্যবসায়ীকে সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ ভোক্তাদের। হাসান বিশেষের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। রমজান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের মূল্য সাধারণত কমে যায়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান এলেই প্রতিটি জিনিসের দাম কমিয়ে দেন ব্যবসায়ীরা, কিন্তু বাংলাদেশের চিত্র পুরোটাই উল্টো।
সৌদি আরব, তুরস্ক, ইরান, ইরাক সহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম কমলেও ভিন্ন চিত্র পরিলক্ষিত হয় বাংলাদেশে। কারণ ধনী গরিব নির্বিশেষে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেন ক্রয় করে তাদের চাহিদা মেটাতে পারে, সেজন্য পণ্যের দাম হয় নিম্নগামী। কিন্তু রমজান মাস এলেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা, আর অজুহাত হিসেবে দেখানো হয় সরবরাহ কিংবা নগরবাসী একসাথে পাক্ষিক কিংবা মাসিক ভিত্তিক বাজার করার প্রেক্ষাপটকে। আমার কে আইসা কি বলবে, আমি সব টাকা দিয়ে ঠান্ডা করে তুই, আমি সেভাবে আমি এন থেকে কামাই করুম 10 টাকা, আমি দেব 2 টাকা, তাতে আমার সমস্যা আছে কেন? বেগুন, শশা, আর ক্ষীরা, বটবুটি এগুলোর দাম একটু বেশি, আর অন্য অন্য সবজিগুলো আছে ওগুলোর দামটা অনেকটাই কম। সৌদি আরবে কিন্তু এখন আপনি 40% 50% ডিসকাউন্ট চলে, কিন্তু আমাদের দেশে কিন্তু উল্টা। আমাদের দেশে ডিসকাউন্ট তো দূরে থাক, আরো পারে না যে আপনার আরো 50% এটার সাথে অ্যাড করে নিয়ে নিতে চায় আর কি। বৈশ্বিক পরিস্থিতি, ডলারের মূল্য, ডিভ্যালুয়েশন, ফ্রেট কস্ট, ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি কারণে দ্রব্যমূল্য বাড়লেও দেশে উৎপাদিত পণ্যের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। যেসব কর্পোরেট কোম্পানি বা বড় বড় ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করছে তা গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ নগরবাসীর। মানে এই যে খেজুরটা 500-600 টাকা করে 600 টাকা করে বিক্রি করে রমজান ছাড়া, এখন রমজান আসাতে 800-900 টাকাও বিক্রি করে অনেকে। অন্যান্য দেশে উদ্দেশ্য থাকে যেন রমজান মাসে কম লাভ কম করবো, এই দেশে উচিত লাভ বেশি করবে। অধিক মুনাফার আশায় প্রতি বছর রমজানের আগেই নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে তুলতে পায়তারা চালান এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী মানুষের পরিবর্তন হলেও হাত বদল না হয় দাম বৃদ্ধির এ প্রতিযোগিতা চালাচ্ছেন দেদারছে, যার বাস্তব ব্যাখ্যা দিলেন ভোক্তা অধিদপ্তরের এই পরিচালক। কিন্তু বাংলাদেশে তার বিপরীত চিত্র আমরা দেখতে পাই, অর্থাৎ ব্যবসায়ীরা যেন কি করে সারা বছর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে যে কখন রমজান আসবে, আর ঠিক এই সময় সকল পণ্যের দাম বাড়িয়ে দিয়ে আমি প্রচুর পরিমাণে মুনাফা লাভ করব। দাম বৃদ্ধির অসুস্থ এই প্রতিযোগিতা নিয়ে কি বলছেন ইসলামী এই চিন্তাবিদ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে, যে কোনোভাবে প্রতারণা করে, বিশেষ করে এই হাদিসটা ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, যারা প্রতারণা করে অন্যকে ঠকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা আমার উম্মত নয়। এখানে রমজান আসলেই ব্যবসায়ীরা অতি মুনাফার আশায় তারা সব পণ্যের দাম বাড়িয়ে দেয়, তবে এই জন্য সিন্ডিকেটই অন্যতম দায়ী বলে মনে করেন ব্যবসায়ীরা। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে কোনো ধরনের ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এই আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ISPR এর বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এই সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সব সময় আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধা বজায় রাখে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। রাজধানীর পূর্বাচলের নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের বিরুদ্ধে 6টি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী, ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী, এই 6 জন পূর্বাচল নতুন শহর প্রকল্পের কুচনৈতিক জোনের 203 নম্বর রোড থেকে 10 কাঠা করে মোট 60 কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুদক অনুসন্ধান শুরু করে। সজীব আহমেদ জয় এবং তার মাতা শেখ হাসিনা সহ গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপির নেতা কাউন্সিলর চৌধুরী আলমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেন চৌধুরী আলমের বড় ছেলে আবু সাইদ চৌধুরী হিমু। এই ঘটনায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান জিয়া সহ 18 জনকে। 2010 সালের 25 জুন রাজধানীর ইন্দিরা রোডের কাছ থেকে চৌধুরী আলমকে তার গাড়ি থেকে বের করে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়।
সুযোগ দিচ্ছি আমরা একদম সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা থেকে শুরু করে মোহাম্মদ হোসেন চৌধুরী মায়া থেকে শুরু করে যারা আছেন লোকাল পলিটিক্স যারা করতেন তার সাথে এখন অবস্থার হওয়ার পর আমরা এখন চাচ্ছি যে আমাদের মামলাগুলা সুবিচার। ট্রাম্প শাসনামলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ে আন্তর্জাতিক ব্যবসায়ী ফোরাম বাংলাদেশের আয়োজনে রাউন্ড টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে IBFP কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইট টু ফ্রিডমের সভাপতি সাবেক অ্যাম্বাসাডার উইলিয়াম বি মিলাম, প্রধান নির্বাহী জন এফ ডানি লুইস, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট অ্যাম্বাসাডার হুমায়ুন কবির, আন্তর্জাতিক ব্যবসায়ী ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট লুৎফুন্নেসা সৌদ সহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও কিভাবে সুদৃঢ় করা যায় সেই সব বিষয়ে আলোচনা হয়।